বাংলাদেশ নিয়ে অমিত শাহর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আপত্তিকর বক্তব্য প্রদানে বিরত থাকার পরামর্শ। ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের চিন্তাভাবনা, গণহত্যায় জড়িতদের কঠোর বিচার দাবি। এবং ক্ষমতায় এলে পরিবার প্রতি ফ্যামিলি কার্ড দেয়া হবে বললেন তারেক রহমান। পার্বত্য অঞ্চল ঘিরে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ফারুকের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে এক চিঠিতে এ প্রতিবাদ জানায় ঢাকা। প্রতিবাদ লিপিতে অমিত শাহের বক্তব্যে চরম অসন্তোষ জানিয়ে ভারত সরকারকে এ ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও জোর দিয়েছে যে প্রতিবেশী দেশের দায়িত্বশীল নাগরিকদের অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে। গত শুক্রবার ঝাড়খণ্ডে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এ রাজ্যে বিজেপি সরকার গঠন করতে পারলে রোহিঙ্গা ও বাংলাদেশিদের খুঁজে বিতাড়িত করা হবে। एक बार झारखंड सरकार बदल दीजिए, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। প্রতিশোধ বা প্রতিহিংসার জন্য নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময়ে একথা জানান তিনি। এতে গণহত্যার নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধের বিধান চেয়েছেন আইন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন নিয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। সভায় 8 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। The investigation and prosecution of these offences needs international assistance, and you will lose that if you allow the death penalty to be available. মতবিনিময় সভায় আইসিটি অ্যাক্টের নানা অসঙ্গতি তুলে ধরে আলোচকরা তাদের মতামত তুলে ধরেন। আমাদেরকে অনেক ভিকটিমরা বলেছেন যে তোমরা এখন কেন আওয়াজ তুলছো, এত বছর তোমরা মৃত্যুদণ্ড নিয়ে তেমন কোনো বিশাল কোনো আন্দোলন গড়ে তুলনি, এখন যখন গণহত্যার শিকার যারা তারা যখন আসছেন ফাইনালি, এখন তোমরা হঠাৎ করে মৃত্যুদণ্ড নিয়ে সারা পৃথিবী তোমরা ব্যস্ত হয়ে পড়ছো, আমরা তোমাদের কথা শুনতে চাই না। যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। একজন আসামির প্রতিও সামান্যতম ইনজাস্টিস, আমাদের আইনের ভিত্তিতে কোনো ইনজাস্টিস যাতে না হয় সেই ব্যাপারটা এনশিওর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব। 23 আপনি অ্যামেন্ডমেন্ট করবেন অথবা 8, 7, 8, 9, 10 এই কয়টা জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটার ইমপ্রুভ করে যেন এখানকার যে দুর্বলতাগুলো আছে সেটা আমরা রেকটিফাই করতে পারি, এবং সেই আইনটা আপনাদের সবার মতামত নিয়ে যেহেতু এটা পাবলিক করে দেওয়া হবে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে বিচার কাজ পরিচালনা করা হবে। বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। অভ্যুত্থানকালে সংঘটিত সকল গুম খুনের গ্রহণযোগ্য বিচার করার কথাও বলেন আইন উপদেষ্টা। বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কয়েকদিন বিরতির পর আবারও অশান্ত হয়ে উঠছে গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চল। বকেয়া পরিশোধ, বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে সোমবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনায় 1/2 শতাধিক কারখানা বন্ধ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
সোমবার আশুলিয়ার ডিইপিজেড নবীনগর মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট নামের একটি পোশাক কারখানায় কয়েকশো শ্রমিক সড়ক অবরোধ করে। এ অবস্থায় ৪৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুরে খোলা রয়েছে অন্তত ৪০৮টি কারখানা। বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে টঙ্গীতে সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে টঙ্গী থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে গাজীপুরের বাঘের বাজারে ১২ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা। এদিকে গাজীপুরের কালিয়াকৈরের কয়েকটি শিল্প কারখানায়ও বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভকালে ঘটনাস্থল থেকে ১৮ শ্রমিককে আটক করে সেনাবাহিনী। শিল্পাঞ্চলে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা টহল বাড়ানো হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষ নিবারণে করণীয় ঠিক করতে সোমবার বৈঠক করেছে তৈরি পোশাক রপ্তানিকারক ও শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। রাজধানীতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কারখানা মালিকরা বলেন, গেল ডিসেম্বর মাসেই শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে, এখন আবার বেতন বৃদ্ধির দাবি সম্পূর্ণ অযৌক্তিক। এছাড়া আশুলিয়ায় ২৮০টিরও বেশি কারখানার মধ্যে মাত্র ৭০ থেকে ৮০% চালু করা সম্ভব হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিকরা নিরাপত্তার ঝুঁকিতে পড়েছেন। অনেকগুলি আছে খুবই স্বাভাবিক, যেগুলি মানে আমাদের হয়তো মানলে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র 2টা দাবির ব্যাপারে আমরা বলছি না, আমরা এই দুটাতে এগ্রি করতে পারছি না। আসলে আমরা যেটা মনে করেছি প্রথম থেকেই আমরা বলেছি যে এটা এক্সটার্নালি কোঅর্ডিনেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড। এভাবে চালানো সম্ভব না। আমরা আমাদের নিরাপত্তা চাই। আমাদের একটা নিয়ম করা প্রয়োজন যে যতটুকু সময় কাজ করবে না সে কোম্পানিকে ততটুকু সময় কাজ বুঝাই দিতে বাধ্য থাকবে। আমরা তো একবার এগ্রিমেন্ট সাইন করে উই হ্যাভ স্টার্টেড পেইং দেয়ার নিউ ওয়েজ রিপোর্ট, নিউ স্যালারি, নিউ বোনাস, এভরিথিং উই আর পেইং। হোয়াই দিস নিউ ডিমান্ডস আর কামিং? ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রত্যেক পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। ফ্যামিলি কার্ডে পরিবারগুলোর মাসিক প্রয়োজনীয় ভোগ্য পণ্যের কিছু অংশ পাবে বলেও জানান তিনি। বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য। পার্বত্য অঞ্চল অশান্ত করতে ভারতে বসে পলাতক শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। দুপুরে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের সমাবেশে তিনি এ অভিযোগ করেন। মেট্রো রেলের 1 সপ্তাহের আয় উন্নয়নের নামে আওয়ামী লুটপাটের প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কার কার্যক্রম শুরু করতে সরকারের প্রতি আহ্বানও জানান এই বিএনপি নেতা। সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল, যারা সংগ্রামে ছিল, তাদের সাথে আলোচনা করে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছে একটি রোড ম্যাপের প্রয়োজন, যে রোড ম্যাপ দ্বারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে গাছের চারা রোপণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদের উদ্যোগে মিরপুর সোয়ানি সিনেমা হল চত্বর, মিরপুর 2 ও শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন সড়কের ডিভাইডার এবং কালশি মোড় গোলচত্বর এলাকায় বিভিন্ন জাতের শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা মোহাম্মদ রাব্বি, ফয়সাল, মোজাম্মেল হোসেন, আবির সহ মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ইউনিট নেতারা।
চট্টগ্রামের শাহ আমানত সেতুতে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রাত 11টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন প্রায় 15 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে। কোটা আন্দোলনের সহিংসতায় রাজধানীর 125টি ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ কারণে ভোগান্তিতে পড়েছেন পুলিশ সদস্যরা। টানা ডিউটি করার পরও নেই বিশ্রামের জায়গা। ওয়াশরুম ব্যবহার নিয়েও পড়তে হয় বিপাকে। এমন অবস্থায় রোদ বৃষ্টি মাথায় নিয়ে দায়িত্ব পালন করে চলছেন তারা। তবে শিগগিরই পুলিশ বক্সগুলো সংস্কারের আশ্বাস দিয়েছে ডিএমপি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। রোদ বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা আর শব্দদূষণ ট্রাফিক পুলিশের নিত্যসঙ্গী। রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় 24 ঘন্টা। মাঝে মাঝে নিতে হয় একটু বিশ্রাম। কিন্তু ঢাকার অধিকাংশ ট্রাফিক বক্সই ক্ষতিগ্রস্ত। ছাত্র জনতার অভ্যুত্থানে ডিএমপির 125টি পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তা ঝুঁকিতে দায়িত্ব পালন করতে পারেনি ট্রাফিক পুলিশ। তখন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কের শৃঙ্খলার দায়িত্ব বুঝে নেয় ট্রাফিক পুলিশ। কিন্তু তারা আগের মতোই ট্রাফিক নিয়ন্ত্রণ করলেও বিশ্রামের জায়গা নেই ওয়াশরুমও। তবে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনকেই মুখ্য মনে করেন পুলিশ সদস্যরা। সে কারণেই এই সাময়িক সমস্যাকে খুশি মনেই মেনে নিয়েছেন তারা। একটু কষ্ট হচ্ছে, তবে ট্রাফিক বক্সের সিনিয়র স্যাররা সর্বোচ্চ চেষ্টা করতেছে আর কি। খুব দ্রুত এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা জনগণের সাথে এইদিকে সেদিকে ইউজ করতেছি আর কি। আর ডিএমপি বলছে ভোগান্তি সত্ত্বেও নাগরিক সেবা দিয়ে যাচ্ছে পুলিশ। খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স মেরামত শেষ হবে বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার। 125টার মতো ট্রাফিক বক্স আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করছি এইসব ট্রাফিক বক্স দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে আমাদের যারা কর্তব্যরত পুলিশ সদস্যরা রয়েছে তারা যেন একটু বিশ্রাম নিতে পারেন, তাদের জন্য একটা কাজের একটা সুন্দর পরিবেশ আমরা দিতে পারি। আমাদের সদস্যরা এখন দিন রাত কঠোর পরিশ্রম করছেন এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা পালন করার চেষ্টা করছেন। পুলিশকে বন্ধু ভেবে তাদের কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। নাগরিক সেবা বাড়ানো এবং সড়কের শৃঙ্খলা ফিরে আনা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি মিডিয়ার কমিশনার তালেবুর রহমান। এদিকে নটরডেম কলেজ স্টাফ লিপিকা গোমেজের হত্যার রহস্য উন্মোচন করেছে পিবিআই। হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে। মনিরুল ইসলামের আরও একটি রিপোর্ট। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার ঘটনায় জড়িত 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুরের রায়ের বাজারে জোড়া খুনের ঘটনায় জড়িতরাও গ্রেপ্তার হয়েছে। সাফল্যের ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। রাজধানীর পুরান ঢাকা থেকে নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ হত্যায় 2 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। সংস্থাটির ডিআইজি সাইদুর রহমান বলেন, মূলত চুরি করতেই লিপিকার বাসায় প্রবেশ করে জুয়েল ও নজরুল নামে 2 বন্ধু। তাদের চিনে ফেলাই লিপিকাকে হত্যা করা হয়। লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। তাতে তারা দীপিকা যদি জেগে যেত তাহলে হয়তো বা তাদেরকে চিনে ফেলতো, যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল। এদিকে তোফাজ্জল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান। আমাদের তদন্তটা আসলে এখনো চলমান রয়েছে। তদন্তে যদি আরো কারো সংশ্লিষ্টতা আসে, আরো কারো সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই মামলাটা তদন্ত করছি। আর কর্মক্ষেত্রে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেই নিয়ম কানুনের অনুযায়ী, সেই বিধি অনুযায়ী যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শুক্রবার মোহাম্মদপুরের রায়ের বাজার বৌদ্ধভূমি এলাকায় 2 খুনের ঘটনায় মিরাজ মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক এই মামলার একজন আসামি ফিরোজ মিরাজ মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে, এমনটাই জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটা বাজার মূল্যে ভারতে রপ্তানি করা হচ্ছে, যাকে ছোট করে দেখার সুযোগ নেই। সোমবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রণালয়গুলো যেন একসাথে বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়। আমার ধারণা যে সিদ্ধান্তটা এসছে এটা আসলে একটা উচ্চ পর্যায় থেকেই আসা সিদ্ধান্ত। আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ভিন্ন মত থাকলেও একে দুদেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবেই দেখছে সাধারণ মানুষ। এছাড়া এই উদ্যোগ চোরাচালান বন্ধে ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা। আর গবেষকরা বলছেন, রপ্তানির কারণে দেশের বাজারে ইলিশের দাম বাড়বে না, কারণ দাম বাড়ায় ব্যবসায়ী সিন্ডিকেট। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ভারতে ইলিশ মাছ পাঠানো না পাঠানো নিয়ে বহু আলোচনার পর অবশেষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে বাংলাদেশের মানুষের দ্বিমত থাকলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন অধিকাংশ মানুষ। যদি আমাদের দেশের চাহিদা পূরণ করে দেওয়া সম্ভব হয়, দেওয়া উচিত। আগে দেশের সিন্ডিকেটটা ভাঙা উচিত, যাতে আমাদের দেশের মানুষজন পায়, আমাদের দেশের পূজায় যেন ইলিশ মাছ থাকে। আমরা যেরকম ওদের থেকে সুবিধা নিতে চাইবো, ওরাও আমাদের থেকে সুবিধা নিতে চাইবে, কিন্তু সেই সুবিধাটা যেন একতরফা না হয়। বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে ভারতের জিনিসটা আর কি অনেক ভালোভাবে একদিক দিয়ে ভালো একটা অর্থনৈতিক বজায় রাখবে। ইলিশ পুরাণ মতে ইলিশ মাছ মধুর, স্নিগ্ধ, রোচক ও বলবর্ধক, পিত্তকারী, লঘু পুষ্টিকর ও বাতনাশক। আয়ুর্বেদ শাস্ত্রে ইলিশ মাছের গুণাগুণ নিয়ে এভাবেই লেখা আছে। টোটালি যদি এটা একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আমরা যদি বলি যে না আমরা তাদেরকে ইলিশ দেবো না, তাহলে তারাও আবার বলতে পারে যে আমি ওটা দিব না, এটা দিব না, তাহলে তো আমাদের মানে ট্রেড ক্ষতিগ্রস্ত হবে। এই বর্তমান বিশ্বে কেউ চায় না কারোর সাথে কারো ট্রেড ক্ষতিগ্রস্ত হোক, কম বেশ হবে, এদিক ওদিক হবে। সো আমরা আমাদের স্বার্থটা আগে রাখতে হবে। দাম বাড়া কমার সাথে ইন্ডিয়াকে ইলিশ দেওয়ার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে একবারে আমাদের নিজস্ব মেকানিজম, ব্যবসায়ীদের সিন্ডিকেট, তাদের মেকানিজম। তারা দাম কমাবে কি বাড়াবে? তারা যদি মনে করে যে না আমরা এত মুনাফা করবো না, আমরা স্টক করে রাখবো না, এখন সিজন আমরা ছেড়ে দেবো, সো তাহলে আপনি পাবেন। দেশের বৃহত্তর স্বার্থে এ রপ্তানি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন এ গবেষক। মাছ বন্ধ করে দেওয়ার মাধ্যমে আসলে কি ওদের যে একটা দুর্গাপূজা কেন্দ্রিক যে তাদের উৎসব, সেখানে আমরা বাধা তৈরি করাটা আসলে ঠিক হবে না। আমার কাছে মনে হয় যে এটা হয়তো যে আর সরকারের অনেক ধরনের চাপ থাকে। সরকার যখন একটা সিদ্ধান্ত নেয়, সেখানে তার মানে তার বিষয়ের একটা জনমানুষের খাদ্য নিরাপত্তার ইস্যুটা তাকে ভাবতে হয়। যেহেতু এবছর বন্যার কারণে আমাদের প্রচুর ফসলহানি হয়েছে, আমদানি চালের উপর একটা বড় নির্ভরতা থাকতে পারে। এছাড়া পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা বড় ধরনের আমাদের নির্ভরতা পার্শ্ববর্তী দেশের উপর থাকে বাণিজ্যিক ক্ষেত্রে। বছরে উৎপাদন হয় ৫,৩০,০০০ টন ইলিশ। ৩,০০০ টন চাঁদপুর ঘাটে একদিনে আসা ইলিশের পরিমাণের চেয়েও কম বলছেন সংশ্লিষ্টরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার যানজট নিরসনে সড়কের পরিমাণ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন অংশীজনেরা। সোমবার রাজধানীতে এক সেমিনারে সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা কামনা করেন পরিবহন সংশ্লিষ্টরা। মঙ্গলবার থেকে সপ্তাহে ৭ দিনে শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া আদায়ের ঘোষণাও দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আরও জানাচ্ছেন রেজা খান। সড়কে শৃঙ্খলা ফেরাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অংশীজনদের অংশগ্রহণে সেমিনারের আয়োজন করে পরিবহন মালিক সমিতি। এতে 5 দিনের বদলে পুরো সপ্তাহ জুড়েই ঢাকা সহ দেশের সকল মহানগরে ছাত্রদের বাস ভাড়া অর্ধেক করার ঘোষণা দেয়া হয়। রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেবে কিভাবে আমাদের যে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ হাফপাসের পূর্ণাঙ্গ দাবি সকল গ্রহণ করবে, শুধুমাত্র বাস না। যান চলাচলে 25% রাস্তার বিপরীতে রাজধানী ঢাকায় আছে মাত্র 8%। যানজট নিরসনে এ বিষয়েও দৃষ্টি দেওয়ার তাগিদ দেওয়া হয় সেমিনারে। আমরা ঘোষণা দিয়েছি সড়কের নামে কোনো চাঁদাবাজি হবে না, বৈধ অবৈধ কোনো চাঁদাই উঠবে না। জ্যাম নিরসন কিভাবে করা যায়, কর্মঘণ্টা কিভাবে বাড়ানো যায়, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ পরিবহন শ্রমিকদের অধিকার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। পরিবহন সেক্টরটাকে, অর্থনীতির চাকাটাকে সচল রেখেছেন,
অথচ আপনাদের কিন্তু মিনিমাম চাকরির নিরাপত্তাটা এই রাষ্ট্র এখন পর্যন্ত দেয় নাই। কেবল কালো নয়, যানবাহন থেকে 3 ধরনের ধোঁয়া নির্গমন বন্ধে উদ্যোগ নেয়ার তাগিদ দেন বিআরটি এর পরিচালক। কালো ধোঁয়া আমরা বন্ধ করব, সেটা করলে হবে না। আমাদের সাদা ধোঁয়া, নীল ধোঁয়া যেগুলো আছে সব ধোঁয়া আমাদের বন্ধ করতে হবে। সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি। আমরা কিন্তু আইন প্রয়োগ করার ক্ষেত্রে কখনোই কঠোর হতে পক্ষপাতী না। আমরা চাই আমাদের শৃঙ্খলাটা ঠিক থাকে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। পায়রা বন্দর কেন্দ্রিক সব প্রকল্প দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সোমবার দুপুরে পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিগত দিনে রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প এবং কাজ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এ বিষয়ে যথাযথ মূল্যায়ন করা হবে। হয়েছে 13-14 বছর, আরো ভালো হতে পারতো কিনা আই ডোন্ট নো। অতীতে আর যাওয়ার দরকার নাই, কারণ অতীত গিয়ে কোনো লাভ হবে না। এটাকে এখন যাতে ভায়াবল হয় সেটা সব দিক থেকে আমাদের চেষ্টা করতে হবে। রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের যান চলাচল স্বাভাবিক হয়েছে। দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন ছেড়ে যেতেও দেখা গেছে। এদিকে খাগড়াছড়িতে গত দুদিনের মতোই দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বান্দরবান থেকে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামগামী সহ বিভিন্ন গন্তব্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও বান্দরবানের লামা, রোমা, থানচি, রোয়াংছড়ি সহ 7 উপজেলার সড়কেও যানবাহন চলাচল রোধ করছে। কুষ্টিয়ায় পদ্মা যেন সর্বগ্রাসী রূপ নিয়েছে। পানির তোড়ে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া মেহেরপুর ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। ভেড়ামারা, মিরপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ আছেন ভাঙন আতঙ্কে। এদিকে এলাকাবাসী বলছে, ভাঙন রোধ ঠেকাতে হলে বেড়িবাঁধের প্রয়োজন, আর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়া থেকে মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কুষ্টিয়ার পদ্মা নদী রাক্ষসী রূপ নেয় নিঃস্ব হচ্ছেন পদ্মা তীরবর্তী এলাকার হাজারো মানুষ। ভাঙন থেকে বাঁচতে শেষ সম্বলটুকু নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত ভাঙন কবলিত মানুষ। পানির তোড়ে প্রতি বছর কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর, কুমারখালী, খোকসা উপজেলার বিস্তীর্ণ এলাকা বিলীন হলেও এবার পরিস্থিতি আরও ভয়াবহ। বিশেষ করে জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন তীব্র ভাঙনের কবলে। জিওব্যাগ নদীতে ফেলা হলেও থেমে নেই ভাঙন। এটি রোধে স্থায়ী বেড়িবাঁধ দরকার বলে মনে করছেন এলাকাবাসী। নদী ভাঙে তো খাবার তো চুলা জ্বালাতে পারছি না, যেটুকু আছে সেইটুকু নষ্টের পথে। টাওয়ারের কাছে অনেক জিওব্যাগ ফেলছে, তাতে কিছু হয়নি। পানির চাপে টাওয়ারটা আজকে গোড়া থেকে উপড়ে গেছে। জাতীয় গ্রিডের সাথে সরকারের যে একটা যোগসূত্র সম্পর্ক আছে সেটা যখন ভেঙে যাচ্ছে, তার মানে গ্রাম আমাদের যে কি হবে আসলে আমরা বলতে পারছি না। এদিকে ভাঙন কবলিত এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে ঠিকাদারের মোবিলাইজেশনের জন্য আমরা কিছু ওয়ার্ক অর্ডার প্রদান করছি এবং তারা অতি শীঘ্র, যেহেতু পানির তীব্রতা এখন বেশি, এই মুহূর্তে কাজ বাস্তবায়ন করা দুরূহ ব্যাপার, সেক্ষেত্রে তারা এখন সাইট মোবিলাইজেশন সহ ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আশা করি হয়তো পানির লেভেলটা একটু কম হলে ওরা কাজ বাস্তবায়ন শুরু করবে। শুধু আশ্বাস নয়, দ্রুত এর বাস্তবায়ন চায় পদ্মাপাড়ের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 26 অক্টোবর। নির্বাচন সামনে রেখে সরগরম দেশের ফুটবল পাড়া। এরই মধ্যে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাবিথ আওয়াল। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এ ঘোষণা দেন তিনি। আগামীতে যদি আমি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি, তাহলে অফকোর্স যে অব্লিগেশনগুলি আমার প্রতি থাকে, সকল অব্লিগেশনগুলি আমি লিগালি পালন করব। এখন অব্লিগেশন একটা যেরকম আছে, ফুটবলটাকে এগিয়ে নেওয়া, ফুটবলের ব্র্যান্ডটাকে যেন কোনোভাবে মনোক্ষুণ্ণ না হয়। কারণ আমরা অনেক সময় অনেক নেগেটিভ কথা বললে কিন্তু ব্র্যান্ডিংটাকে আমরা নষ্ট করে দিই। এবং ব্র্যান্ডিংটাকে ঠিক রাখার জন্য একটা মাত্র উপায় হলো ট্রান্সপারেন্টলি কোনো প্রসেসটাকে এগিয়ে নেওয়া। মোহনা সংবাদ যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার।
লেবাননে ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় 275 জন নিহত। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন মানুষ, পাল্টা রকেট নিক্ষেপ হিজবুল্লাহ। বাংলাদেশ নিয়ে অমিত শাহর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা, আপত্তিকর বক্তব্য প্রদানে বিরতি থাকার পরামর্শ। ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের চিন্তাভাবনা, গণহত্যায় জড়িতদের কঠোর বিচার দাবি। এবং ক্ষমতা এলে পরিবার প্রতি ফ্যামিলি কার্ড দেয়া হবে বললেন তারেক রহমান। পার্বত্য অঞ্চল ঘিরে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ফারুকের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।